এপিএইচ অ্যান্টিপার্টাম হেমোরেজ এবং পোস্ট পার্টাম হেমোরেজ অর্থাৎ পিপিএইচ। এপিএইচ এবং পিপিএইচ প্রেগনেন্সিতে দুইটা বিষয় হয়, আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে এক্লাম্পসিয়া এবং প্রি এক্লাম্পসিয়া। এই চারটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো আশা করছি। দেখেন, এপিএইচ আমরা কাকে বলছি? এই ভূমিকাতে বলা হচ্ছে গর্ভাবস্থায় মাসিকের রাস্তা দিয়ে 28 সপ্তাহের পর বা বাচ্চা জন্মের আগে যদি রক্ত আসে তবে তাকে এপিএইচ বলা হয়। এই এপিএইচ বিষয়টা কি এক লাইনে ব্যাখ্যা করা সম্ভব না। আপনাদের হয়তো একটু ব্যাখ্যা দিয়ে বললে সহজে বুঝতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন যে গর্ভাবস্থা চলাকালীন সময়ে এটা কত সপ্তাহ হতে পারে, 2 সপ্তাহ হতে পারে, 4 সপ্তাহ হতে পারে, 8 সপ্তাহ হতে পারে, 16 সপ্তাহ হতে পারে, বা 22 সপ্তাহ হতে পারে, 24 সপ্তাহ হতে পারে। গর্ভাবস্থা চলাকালীন সময়ে যে কোনো অবস্থায়, মানে যে কোনো সময়ে যদি মাসিকের রাস্তা দিয়ে বা যোনিপথ দিয়ে ব্লিডিং হয়, এই ব্লিডিং গুলো কিন্তু বেশ কিছু মানে ব্লিডিং এর কিছু ধরন আছে। যেমন ফোটায় ফোটায় ব্লাড আসা, তারপরে ঝরঝর করে অবিরত ব্লাড ঝরা, আবার ফোটায় ফোটায় ব্লাড এসে থেমে যাওয়া, 2 দিন 3 দিন পরে আবার ফোটায় ফোটায় ব্লাড আসা, এইগুলোকে বলা হয় এপিএস, অ্যান্টিপার্টাম হ্যামোরেজ। তবে বেসিক্যালি যেটা হয় অ্যান্টিপার্টাম হ্যামোরেজের ক্ষেত্রে, সাধারণত 6 সপ্তাহ 8 সপ্তাহ পর্যন্ত ফোটায় ফোটায় ব্লিডিং হতে পারে। এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। আবার এটা যে ফোটায় ফোটায় ব্লিডিং হইলে পেশেন্টকে আপনি ধরে রেখে ট্রিটমেন্ট দিবেন, সেটাও করা যাবে না। কারণ প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় যে কোনো ধরনের রক্তপাত, যোনিপথ দিয়ে বা ভ্যাজাইনাল ক্যানেল দিয়ে বা বার্থ ক্যানেল দিয়ে যে কোনো ধরনের রক্তপাতই হচ্ছে ডেঞ্জারাস সাইন, বিপজ্জনক লক্ষণ বা বিপজ্জনক উপসর্গ। এগুলোকে কিন্তু অবহেলা করা কখনোই উচিত না। ব্লিডিং এর কারণ হিসেবে দেখানো হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। প্রিভিয়া মানে হচ্ছে 7 মাসের পরে গিয়ে যদি যোনিপথ দিয়ে ব্লিডিং হয়, তার মানে বুঝতে হবে বাচ্চার পজিশন ঠিক নাই। একজন বাচ্চার নর্মাল পজিশন কোনটা? ক্যাফালিক প্রেজেন্টেশন, যে বাচ্চার মাথা নিচের দিকে থাকবে বা জরায়ুর মুখের সঙ্গে লেগে থাকবে। কিন্তু যদি কোনো কারণে, বাচ্চার মুভমেন্টের কারণে হোক বা গর্ভবতী মায়ের চলাফেরা বা বিশেষ করে শুয়ে থাকার মানে অ্যাবনর্মালিটির কারণে হোক না কেন, বাচ্চার মাথাটা জরায়ুর মুখের সঙ্গে লেগে না থেকে যদি প্লাসেন্টা মানে হচ্ছে গর্ভফুল, প্লাসেন্টাটা যদি জরায়ুর মুখের সঙ্গে লেগে থাকে, আমি হয়তো আপনাদের বোঝাতে পারিনি, আবার বলি। প্লাসেন্টা প্রিভিয়া মানে হচ্ছে, এই প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে যদি ব্লিডিং হয় 28 সপ্তাহের পরে হয় সবচেয়ে বেশি। তবে জেনে রাখবেন যে প্লাসেন্টা প্রিভিয়া মানে জরায়ু মুখের সঙ্গে এই গর্ভফুলটা লেগে আছে। একটা বাচ্চা ডেলিভারি হওয়ার 15 থেকে 30 মিনিটের মধ্যে প্লাসেন্টা বা গর্ভফুলটা বের হয়ে যাওয়ার কথা। কিন্তু বাচ্চা বের হয়ে গেছে, যাওয়ার পরে হয়তো গর্ভফুল 2 ঘন্টা 3 ঘন্টায়ও বের হচ্ছে না, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশন। এই জায়গাতে কি হয়, এই জায়গাতে যেটা হয় সেটা বাচ্চা বের হওয়ার আগে গর্ভফুল বের হতে চায়, যেহেতু গর্ভফুলটা জরায়ুর মুখের সঙ্গে বা সার্ভিক্স এর মুখে লেগে আছে। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে বা এরকম পজিশনে 28 সপ্তাহের পরে ব্লিডিং হবে। এটা অবিরত ব্লিডিং হওয়াটার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ ঝরঝর করে রক্ত আসতে পারে। তাহলে প্লাসেন্টা প্রিভিয়া অর্থাৎ বাচ্চার মাথাটা মানে জরায়ুর মুখের দিকে না থেকে, মানে বাচ্চার মাথাটা নিচের দিকে না থেকে জরায়ুর মুখের দিকে আছে কি গর্ভফুলটা। তারপরে অ্যাব্রাপসীয় প্লাসেন্টা, গর্ভের বাচ্চার সঙ্গে প্লাসেন্টাল যে কর্ড আছে এই কর্ড যদি প্রলেপস হয়, অথবা বাচ্চার কোনো মানে বডির কোনো পার্টের সঙ্গে যদি প্লাসেন্টাটা একদমই সংযুক্ত হয়ে থাকে, মানে যুক্ত হয়ে থাকে, অ্যাটাচড হয়ে থাকে, সেই ক্ষেত্রে অ্যাব্রাপসীয় প্লাসেন্টা এবং এই জায়গা থেকে ব্লিডিং হতে পারে। এটাও কখন হয়? এটাও হয় 28 সপ্তাহের পরে গিয়ে। তারপরে সার্ভাইকেল পলিপ। সার্ভাইকেল পলিপ বলতে সার্ভিক্সের ওপেনিং, অর্থাৎ সার্ভিক্সের মুখে যদি কোনো পলিপ থাকে, পলিপ মানে কোনো মাংসপিণ্ড বা ধরেন সেখানকার যে ভেইন গুলো আছে সেই ভেইন গুলো যদি কোনো কারণে ইনফেকশনের কারণে ফুলে যায়, এখানে যদি পলিপ হয় অথবা অ্যাবসেসের মতো হয় এবং সেখান থেকে ব্লিডিং হতে পারে, তার মানে জরায়ু থেকে ব্লিডিং হচ্ছে বিষয়টা এরকম না, সার্ভিক্সের ওপেনিং থেকেও ব্লিডিংটা হতে পারে। ক্যান্সার,
যেটাকে আমরা বলি জরায়ুর মুখে ক্যান্সার, ইউটেরাইন ম্যালিগনেন্সি। ইউটেরাইন ম্যালিগনেন্সি, যেটা জরায়ুর মুখে ক্যান্সার বলা হয়। এই জরায়ুর মুখে যদি কারো ক্যান্সার হয়ে থাকে বা বিশেষ করে ম্যালিগনেন্ট সেল থাকে, সেই ক্ষেত্রে এই জায়গা থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে আঘাত। গর্ভাবস্থায় একজন গর্ভবতী মা চলাফেরা করার সময় বা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হওয়ার সময় বিভিন্ন যানবাহনে হয়তো যাতায়াত করে, বা সিঁড়ি বেয়ে উপরে ওঠা নামা, ভারী জিনিসপত্র ওঠা নামা, এই ধরনের কাজগুলো একজন মানে গর্ভবতী মায়ের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু হয়তো পরিবারের চাপে বা নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে করতে হয়। তো এরকম সময়ে যদি কোনোভাবে কোনোভাবে যদি সার্ভিক্সের মুখে বা সার্ভিক্সের আশেপাশে অথবা জরায়ুতে কোনোভাবে চাপ লাগে বা কোনোভাবে টান লাগে, সেক্ষেত্রে এই ভেজানাল ক্যানেল দিয়ে বা যোনিপথ দিয়ে ব্লিডিং হতে পারে। তার মানে এই যে 5 নাম্বার যে অপশনটা, এটা কিন্তু যে কোনো সময়ে হতে পারে। যে কোনো সময় মানে কনসিভ করার পর থেকে বাচ্চা জন্ম দানের আগ পর্যন্ত যে কোনো সময়ে হতে পারে। কিন্তু উপরের যে কেসগুলো বললাম, এগুলো সাধারণত 28 সপ্তাহের পরে সবচেয়ে বেশি হয়। ওই যে ইনজুরি যদি হয়, আঘাতজনিত যদি হয়, এটা সাধারণত সবচেয়ে বেশি দেখা যায় প্রথম 3 মাস এবং শেষের 3 মাস, অর্থাৎ 28 সপ্তাহের পর থেকে। 28 সপ্তাহের পর থেকে বাচ্চা জন্মগ্রহণ করার আগ পর্যন্ত সেই সময়টাতে, আবার প্রথম 3 মাস অর্থাৎ প্রথম 12 সপ্তাহের মধ্যে এই আঘাতজনিত ব্যথাটা হয় বা আঘাতজনিত ব্লিডিংটা হয়। এখানে আঘাতজনিত ব্লিডিং, এটার দুইটা কারণ আছে। প্রথম যে 3 মাসের বিষয়টা, ফার্স্ট ট্রাইমিস্টারটা, হয়তো নিউলি ম্যারিড কাপল কনসিভ হয়েছে, তারা জানে না বা বুঝতে পারে নাই। ধরেন কথার কথা, অনেকেরই তো মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি আছে। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পর মেনস্ট্রুয়াল সাইকেল হয়। এই সময়টাতে তার যে কনসিভ হয়েছে, সে বুঝতে পারে নাই রেগুলার বা কন্টিনিউয়াস ফিজিক্যাল রিলেশনে সে ইনভলভ। এই জায়গা থেকে আঘাতের কারণে ব্লিডিং বা রক্তক্ষরণ হতে পারে। আর একটা কারণ, সেটা হচ্ছে লাস্ট 3 মান্থ, 28 সপ্তাহ থেকে বিশেষ করে 38 সপ্তাহ পর্যন্ত বা 40 সপ্তাহ পর্যন্ত ফিজিক্যালি ইনভলভ হওয়াটাকে নিষেধ করা হয়। অনেক সময় ভুলবশত বা অনিচ্ছাকৃত ভাবে দেখা যায় ফিজিক্যালি ইনভলভ হওয়ার ফলে আঘাত লেগে দেখা যাচ্ছে যে সেখান থেকে ব্লিডিং হয়। খুবই মারাত্মক বিষয় এই দুইটা জায়গায় বা দুইটা ক্ষেত্র। তাহলে আপনারা জানলেন বা বুঝলেন এপিএইচ কেন হয়। এখন এপিএইচ এর লক্ষণগুলো কি কি, অ্যান্টিপার্টাম হ্যামোরেজের লক্ষণগুলো কি কি, উপসর্গ তো দেওয়া আছে। দেখেন যে হঠাৎ করেই মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত হবে, ব্যথা থাকবে না, কোনো রকম ব্যথা থাকবে না, তবে তলপেটে চিনচিন টাইপের ব্যথা হতে পারে। কারণ ছাড়াই হতে পারে, অর্থাৎ কি কারণে হয়েছে এটা জানা নাই, কারণ ছাড়াই হতে পারে, বারবার হতে পারে, যে ফ্রিকুয়েন্টলি 2 দিন 3 দিন গ্যাপ দিয়ে আবারও হয়তো ফোটায় ফোটায় ব্লিডিং হচ্ছে। যদি রক্তপাত হয়, এটাও খারাপ লক্ষণ। আবার প্রেগনেন্সি পিরিয়ডে, প্রেগনেন্ট অবস্থায় যদি সাদা স্রাবের মতো হলুদ বর্ণের, কিন্তু খুব বেশি গাঢ় না, হালকা পাতলা টাইপের কোনো মানে তরল উপাদান যেন ক্যানেল দিয়ে যদি আসে, সেটাও কিন্তু বিপজ্জনক লক্ষণ। লক্ষণ সম্মুখীন হতে পারে ব্লিডিং এর ফলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। তারপরে চামড়া ঠান্ডা হয়ে যাবে। অ্যাকচুয়ালি চামড়া ঠান্ডা হয়ে যাবে বলতে মূলত হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, পালস রেটটা ইনক্রিজ করবে, 100-এর উপরে পালস রেট চলে যাবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে বিপি ডিক্রিজ করে, সিস্টোলিক প্রেশারটা 100-র নিচে থাকবে এবং ডায়াস্টোলিক প্রেশারটা 60-এর নিচে থাকবে। একটা হচ্ছে আর আর রেসপিরেটরি রেট, অর্থাৎ খুব অল্প সময় শ্বাস নেবে, অল্প সময় ছাড়বে, কিন্তু দ্রুত হবে, ইনক্রিজ হবে। এটা যদি আপনি মিনিটে কাউন্ট করেন 30-র উপরে চলে যাবে, যেটা নর্মাল হচ্ছে 16 থেকে 18 বা 20 পর্যন্ত। প্রস্রাব কম হবে, প্রস্রাবের পরিমাণ কমে যাবে। তারপরে বলা হচ্ছে পেট পরীক্ষা করলে দেখা যাবে ইউটেরাসের সাইজ যতটা বড় হওয়া দরকার ততটাই আছে। তারপরে ইউটেরাস সফট হবে, অর্থাৎ ইউটেরাসের উপরে হাত দিলে মোটামুটি সফটনেস পাওয়া যাবে। এফএসএইচ, ফিটাল হার্ট সাউন্ড প্রেজেন্ট থাকবে। এই ফিটাল হার্ট সাউন্ডটা সাধারণত স্টেথোস্কোপের মাধ্যমে আমরা জানতে পারবো। সকলকে ধন্যবাদ।